পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তোমাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। সম্মান তৃতীয় বর্ষের যে কোর্সটি আমি পড়াই সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, যার কোর্স কোড হচ্ছে PS 308। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় সংহতির সমস্যাসমূহ এবং শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ। তো জাতীয় সংহতি আলোচনা করার আগে জাতীয় সংহতি কি সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। সংহতি শব্দের অর্থ হলো ঐক্যবদ্ধতা বা একাত্মতা। জাতীয় সংহতি শব্দের অর্থ হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা, অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের মধ্যে যদি একাত্মবোধ থাকে তবে সেই জনগোষ্ঠীকে একাত্মবোধে উদ্বুদ্ধ জনগোষ্ঠী বলা হয় বা জাতীয় সংহতিতে ঐক্যবদ্ধ উদ্বুদ্ধ জনগোষ্ঠী বলে অভিহিত করা হয়। আর একটু স্পষ্ট ভাষায় যদি আমরা বলি তাহলে বলবো জাতীয় সংহতি হলো রাষ্ট্রীয় কাঠামো এবং প্রক্রিয়ার এক প্রকার সুশৃঙ্খল বন্ধন, যার মাধ্যমে একটি দেশের মধ্যকার আঞ্চলিক বৈষম্য দূর হয়, সকল প্রকার খণ্ড বিখণ্ড চিন্তাধারা, মতবাদ এবং সংকীর্ণ আনুগত্য সমূহ বাতিল হয় এবং এর মধ্য দিয়ে একটি জাতীয় চেতনা বা জাতীয় চিন্তাধারার সৃষ্টি হয়। তো অধ্যাপক মাইরন ওয়েনার বলছেন, বিখণ্ড চিন্তাধারাকে উচ্ছেদ করে একটি জাতীয় ভিত্তিক সম্পর্ক সৃষ্টি করাই হচ্ছে জাতীয় সংহতি। তাহলে আমরা বলছি যে জাতীয় একাত্মতার যে অনুভূতি সেটাই হচ্ছে জাতীয় সংহতি। শ্রীলঙ্কার জাতীয় সংহতির কথা বলতে গেলে আমরা বলবো শ্রীলঙ্কায় আসলে বহু ভাষাভাষী লোকের বসবাস, অর্থাৎ বহু সম্প্রদায়ের, বহু বর্ণের, বহু ভাষার মানুষ এখানে বসবাস করে। জাতিগত বিরোধও কিন্তু সেখানে অনেক বেশি প্রবল, যার কারণে রাজনৈতিক উন্নয়ন এবং জাতীয় সংহতি কিন্তু ব্যাহত হচ্ছে। তো শ্রীলঙ্কার জাতীয় সংহতি সমূহ আমরা বোর্ডে লিখেছি এবং এক নজরে আমরা দেখে নিতে চাই যে সেই সমস্যা সমূহ কি কি রয়েছে। প্রথমত, উপনিবেশিক শাসনের তিক্ত অভিজ্ঞতা। 2 নম্বর, ভাষাগত বিরোধ। 3 নম্বর, বর্ণগত ও সম্প্রদায়গত বিরোধ। 4 নম্বর, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা। 5 নম্বর, সামরিক হস্তক্ষেপ। 6 নম্বর, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। 7 নম্বর, বলিষ্ঠ নেতৃত্বের অভাব। 8 নম্বর, সুষ্ঠু দল ব্যবস্থা এবং একক রাজনৈতিক দলের অভাব। 9 নম্বর, গঠনমূলক বিরোধী দল না থাকা। 10 নম্বর, রাজনৈতিক যোগাযোগের অভাব। 11 নম্বর, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। 12 নম্বর, স্বার্থ একত্রীকরণের অভাব। 13 নম্বর, রাজনৈতিক সংহতির অভাব। 14 নম্বর, অর্থনৈতিক সংহতির অভাব। 15 নম্বর, সহনশীলতার অভাব। 16 নম্বর, সমাজে বিচ্ছিন্ন সম্প্রদায় এর অস্তিত্ব এবং সব শেষে দুর্বল সংসদীয় ব্যবস্থা। তো মূলত এই কারণগুলো শ্রীলঙ্কার বা এই সমস্ত কারণগুলো শ্রীলঙ্কার জাতীয় সংহতি হুমকির জন্য দায়ী বা জাতীয় সংহতি নষ্টের জন্য দায়ী। তো প্রথমত যেটা আমরা বলেছি যে উপনিবেশিক শাসনের তিক্ত অভিজ্ঞতা। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই বিভিন্ন সময়ে উপনিবেশিক শাসন এবং শোষণের শৃঙ্খলে আবদ্ধ ছিল। ফলে এসব দেশে প্রাচীন সামাজিক কাঠামো থেকে মিশ্র জাতীয়তা বোধের বীজ উক্ত হয়েছে। এই জাতীয়তাবোধ যতটা না ছিল জাতীয় ঐক্যের, তার চেয়ে বেশি ছিল ঔপনিবেশিকতার বিরুদ্ধে আন্দোলন। ফলে এসব দেশে কোনো শক্তিশালী সরকার গড়ে উঠতে পারেনি এবং জাতীয় ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়নি, যার কারণে শ্রীলঙ্কাও কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী কোনো ভূমিকা পালন করতে পারেনি এবং শ্রীলঙ্কার জাতীয় সংহতিও এখন হুমকির সম্মুখীন। দ্বিতীয়টা আমরা বলছি যে ভাষাগত বিরোধ।
ভাষাগত ভিন্নতা কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোরও অন্যতম জাতীয় সংহতির সমস্যা। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের যে অন্যতম কারণ, সেই গৃহযুদ্ধের অন্যতম কারণ হচ্ছে ভাষাগত বিরোধ। সিংহলীকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে তামিল এবং সিংহলীদের মধ্যে ভাষাগত দ্বন্দ্ব শুরু হয়। ফলে সংখ্যালঘু তামিলরা কিন্তু কোণঠাসা হয়ে পড়ে এবং তারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে এবং গৃহযুদ্ধে রূপ নেয়। এর ফলে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা যখন গৃহযুদ্ধের মুখে পড়ে তখন শ্রীলঙ্কার জাতীয় সংহতি হুমকির সম্মুখীন হয়। 3 নম্বর যেটা আমরা বলেছি, বর্ণগত এবং সম্প্রদায়গত বিরোধ। বর্ণগত এবং সম্প্রদায়গত বিরোধ শ্রীলঙ্কার জাতীয় সংহতির অন্যতম একটি দিক। উপনিবেশিক শাসনামলে ব্রিটিশ শাসকের ডিভাইড এবং রুল পলিসির মাধ্যমে, যেটাকে বাংলাতে আমরা বলি ভাগ করো শাসন করো নীতি, প্রয়োগের মাধ্যমে বর্ণগত এবং সম্প্রদায়গত বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই শ্রীলঙ্কার সেই ডিভাইড এবং রুল পলিসির মাধ্যমে কিন্তু বিচিত্র বর্ণ এবং সম্প্রদায়ের মধ্যেও এই ভিন্নতা দেখা দেয় এবং সাম্প্রদায়িক যে যুদ্ধ বা সাম্প্রদায়িক যে সমস্যা সেটিও কিন্তু ছড়িয়ে পড়ে, বা বর্ণ সম্প্রদায়গত বিরোধ যেটা সেটা ছড়িয়ে পড়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে, যেটা শ্রীলঙ্কার জাতীয় সংহতিকে হুমকির সম্মুখীন করছে। এরপরে আমরা বলছি দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা। যে কোনো রাজনৈতিক ব্যবস্থাকে যদি শক্তিশালী বলে অভিহিত করা হয় তবে তার অর্থনৈতিক ভিতটাও কিন্তু শক্তিশালী বলতে হবে। তো দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো কিন্তু উন্নয়নশীল, যে অন্যান্য দেশগুলোর কথা আমরা বলছি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে উন্নয়নের দিকে অগ্রসরমান, এবং এসব দেশের জনগণ কিন্তু গরিব, তাই তারা জাতীয় স্বার্থের কথা চিন্তা না করে ব্যক্তি স্বার্থে কিন্তু তারা নিজেদের সমস্যা মোকাবেলায় ব্যস্ত থাকে। এবং শ্রীলঙ্কাও কিন্তু এর ব্যতিক্রম না। শ্রীলঙ্কার জনগণও আর্থিক দুরবস্থার সম্মুখীন এবং তারা কিন্তু ব্যক্তি যে অর্থনৈতিক দুরবস্থা সেটিকে বড় করে দেখছে এবং যেটা জাতীয় সংহতিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এরপরে আমরা বলছি সামরিক হস্তক্ষেপ। আমরা জানি দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্রেই, বিশেষ করে ভারত ছাড়া প্রায় সব রাষ্ট্রেই সামরিক হস্তক্ষেপ ঘটেছে। সামরিক হস্তক্ষেপের ফলে যেটা হয় সেটা হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভারসাম্য ক্ষুণ্ণ হয় এবং যেটা হয় যে শাসক এবং শাসিতের মধ্যে ব্যাপক ব্যবধান সৃষ্টি হয়, যেটা রাজনৈতিক কাঠামোকে হুমকির সম্মুখীন করে। তামিল বিদ্রোহীদের দমনের জন্য শ্রীলঙ্কাতে অনেকবার সামরিক অভিযান পরিচালিত হয়েছে এবং তারা যুদ্ধংদেহী মনোভাব গ্রহণ করেছে। সেই সামরিক অভিযান কিন্তু শ্রীলঙ্কার জাতীয় সংহতিকে হুমকির মুখে ফেলছে। এরপরে আমরা আসছি গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। আমরা জানি যে জাতীয় সংহতিকে যদি শক্তিশালী করতে হয় তবে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হতে হবে বা সুসংহত গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে। কিন্তু শ্রীলঙ্কায় দেখা গেছে যে 1972 সালে শ্রীলঙ্কাকে বৌদ্ধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। বলা বাহুল্য যে এই ধরনের একটি ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসাবে ঘোষণা করার ফলে কিন্তু জাতীয় সংহতি বিনষ্ট হয়েছে। আমরা পাকিস্তানে দেখেছি, আমরা ইন্দোনেশিয়ায় দেখেছি যে ধর্মকে রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফলে কিন্তু জাতীয় সংহতি সেখানে হুমকির সম্মুখীন। অপরদিকে ভারতে ধর্ম নিরপেক্ষতা নীতি অবলম্বনের ফলে কিন্তু ভারতের জাতীয় সংহতি অনেকটাই সুসংহত। তো শ্রীলঙ্কাকে বৌদ্ধ রাষ্ট্র হিসেবে যখন ঘোষণা করা হয় তখন স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার জাতীয় যে সংহতি সেটা আর একতাবদ্ধ হতে পারেনি। এবারে আমরা বলছি বলিষ্ঠ নেতৃত্বের অভাব। একটি জাতিকে যদি একই পতাকা তলে আনতে হয় বা যদি বলি যে সমগ্র জাতিকে যদি একটি নেতৃত্বের ছায়াতলে আনতে হয় তবে দক্ষ এবং যোগ্য নেতা দরকার। যেমন ভারতের স্বাধীনতার প্রাক্কালে আমরা মহাত্মা গান্ধীকে দেখেছি, বাংলাদেশে দেখেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ইন্দোনেশিয়ায় সুকর্মকে দেখেছি।
তো সেই রকম বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু শ্রীলঙ্কায় তেমন তৈরি হয়নি। বলা যায় যে শ্রীলঙ্কার সেনানায়ক যিনি ছিলেন তার মৃত্যু এবং সলোমন বন্দরনায়েকের আততায়ের গুলিতে নিহত হওয়ার পর সর্বজন শ্রদ্ধেয় নেতা কিন্তু আর তেমন দেখা যায়নি, যার ফলে বলিষ্ঠ নেতার অভাবে শ্রীলঙ্কার জাতীয় সংহতি হুমকির সম্মুখীন হচ্ছে। এরপরে আমরা বলছি সুষ্ঠু দল ব্যবস্থা এবং একক রাজনৈতিক দলের অভাব। আমরা জানি যে জাতীয় সংহতিকে যদি বলিষ্ঠ করতে হয়, জোরদার করতে হয়, সুসংহত করতে হয়, তাহলে অবশ্যই সুষ্ঠু রাজনৈতিক দল দরকার এবং একটি শক্তিশালী রাজনৈতিক দল দরকার, যে দলটি পরিচালনা সমগ্র জাতিকে পরিচালনা করে, যে দলের নেতৃত্ব। যেমন ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কংগ্রেসকে, এবং এই কংগ্রেস কিন্তু জাতীয় ঐক্যকে সুসংহত করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তো শ্রীলঙ্কায় কিন্তু দেখা গেছে যে শক্তিশালী বৃহত্তম রাজনৈতিক তেমন কোনো দল গড়ে ওঠেনি, এবং একটি রাজনৈতিক দল থেকে বিভিন্ন উপদলের সৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু উপদলীয় কোন্দলও দেখা গেছে। তো সেই কারণে শ্রীলঙ্কাতে শক্তিশালী রাজনৈতিক দল নেই বলেই সেখানে জাতীয় সংহতি প্রকটভাবে হুমকির সম্মুখীন হয়েছে বা হচ্ছে। গঠনমূলক বিরোধী দলও কিন্তু জাতীয় সংহতিকে সুসংহত করে, অর্থাৎ গঠনমূলক বিরোধী দল যদি দেশে থাকে তাহলে সরকার স্বৈরাচারী হতে পারে না। সরকারের ভুল ত্রুটিগুলো বিরোধী দল ধরিয়ে দেয় এবং সরকারকে জনগণের কল্যাণে জনকল্যাণমূলক নীতি গ্রহণ করতে বাধ্য করে। কিন্তু শ্রীলঙ্কার বিরোধী দলগুলো ব্যক্তি স্বার্থ এবং শ্রেণী স্বার্থের বশবর্তী হয়ে সেখানে সংহতি বিনষ্ট করেছে। অর্থাৎ শ্রীলঙ্কার শক্তিশালী বিরোধী দলও গড়ে উঠতে পারেনি এবং তারা জাতীয় স্বার্থকে বড় করে দেখেনি, শ্রেণীগত স্বার্থকে বড় করে দেখেছে, ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখেছে, যা জাতীয় সংহতিকে হুমকির মুখে ফেলেছে। এরপরে আমরা বলছি রাজনৈতিক যোগাযোগের অভাব। দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেকটা কিন্তু শহর কেন্দ্রিক। এই অঞ্চলের কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রায় সবাই শহরে বাস করেন, ফলে তারা ঠিক নির্বাচনের সময়ে জনগণের দোরগোড়ায় যান, যার কারণে জনগণের সাথে কিন্তু তাদের রাজনৈতিক যে সম্পৃক্ততা বা যোগাযোগ সেটি কিন্তু গড়ে ওঠে না। ফলে রাজনীতির যে প্রতিচ্ছবি, রাজনীতি যে জনগণের সাথে একত্রতা বোধ, সেটা কিন্তু পরিপূর্ণভাবে পৌঁছাতে পারে না। গ্রাম ও শহরের মধ্যে তাই রাজনৈতিক যোগাযোগের অভাব পরিলক্ষিত হয়। শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থাতেও দেখা যায় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি এলিট শ্রেণী গড়ে উঠেছে এবং যাদের সাথে গ্রামের জনগণের তেমন কোনো সম্পৃক্ততা নেই। এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এলিট শ্রেণীর যে গড়ে ওঠা, সেটার সাথে জনগণের সম্পৃক্ততা না থাকার কারণে জাতীয় সংহতি সেখানে সুসংহত হয়ে গড়ে উঠতে পারছে না। এরপর আমরা বলছি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। আমরা বলেছি এলটিটির কথা অনেক আগেই জানি। তো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য যে রাষ্ট্র সেগুলোর জাতীয় সংহতিকেও ব্যাহত করছে। যেমন শ্রীলঙ্কাতে রয়েছে তামিলদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, ভারতের কাশ্মীরে মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেশগুলোর জাতীয় ঐক্য ও সংহতির পথে মারাত্মক ভূমিকা সৃষ্টি করছে। বাংলাদেশেও রয়েছে পার্বত্য উপজাতীয়দের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, যদিও এগুলো তেমন তৎপর নয়, তবে মাঝে মাঝে কিন্তু এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। শ্রীলঙ্কায় বিদ্রোহী তামিলদের সংগঠন এলটিটি-কে মোকাবেলা করতে গিয়ে শ্রীলঙ্কার জাতি গঠন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গৃহযুদ্ধে এক সময় অনেক লোক মৃত্যুবরণ করেছে এবং সরকার হিসাবেই প্রায় 70,000-এর মতো মানুষ। তো এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, আমরা আগেই বলেছি যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সবসময় জাতীয় সংহতিকে বিনষ্ট করে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি। এরপর আমরা বলছি স্বার্থ একত্রীকরণের অভাব। উন্নয়নশীল দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন রকমের সম্প্রদায়ের লোক বাস করে এবং সম্প্রদায়ের স্বার্থগুলোও কিন্তু ভিন্ন, এবং সবসময় তারা নিজ নিজ সম্প্রদায়ের স্বার্থের কথা চিন্তা করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক্ষেত্রে মতভেদ দেখা যায়। জাতীয় স্বার্থ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রেও কিন্তু মারাত্মক সেটা প্রভাব ফেলে।
শ্রীলঙ্কার সমাজেও বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব থাকায় কিন্তু স্বার্থ একত্রীকরণ হচ্ছে না এবং জাতীয় সংহতিও এক হতে পারছে না বা সুসংহত হতে পারছে না। এরপরে আমরা বলছি অর্থনৈতিক সংহতির অভাব। অর্থনৈতিক উন্নয়ন জাতীয় সংহতিকে আরো বেশি বেগবান করে, গতিশীল করে, স্থিতিশীল করে। অর্থনৈতিক দুরবস্থা কিন্তু জাতীয় সংহতিকে ক্ষতিগ্রস্ত করে। শ্রীলঙ্কার অধিকাংশ দরিদ্র জনগণ এবং তারা ব্যক্তির স্বার্থে বা ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত থাকে। জাতীয় চিন্তার চেয়ে ব্যক্তি স্বার্থকে, ব্যক্তিগত চিন্তাকে প্রাধান্য দেয়। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে না এবং জাতীয় সংহতি ব্যাহত হয়। সহনশীলতার অভাব। আমরা জানি যে সহনশীলতা এমন একটি গুণ যেটা জাতীয় জীবনেও যেমন প্রয়োজন, সামাজিক জীবনে যেমন প্রয়োজন, ব্যক্তি জীবনেও তেমনি প্রয়োজন। দক্ষিণ এশিয়ার দেশসমূহের সরকারি দল সবসময় প্রাধান্য বজায় রাখার চেষ্টা করে এবং সহনশীলতা দেখায় না। বিরোধী দলগুলো কিন্তু অসহিষ্ণু মনোভাব পোষণ করে। সরকারি দল নিজেদের প্রাধান্য বজায় রাখার জন্য বিরোধী দলের প্রতি দমন পীড়ন নীতি অবলম্বন করে। শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান শ্রীলঙ্কার যে ফ্রিডম পার্টি এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টির যে মধ্যকার বৈরী সম্পর্ক, সেটাও কিন্তু সহনশীলতার অভাবকে বড় করে দেখা দিয়েছে এবং জাতীয় সংহতি কিন্তু বিনষ্টের সম্মুখীন হচ্ছে। এরপরে আমরা বলছি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব। আমরা আগেই বলেছি যে শ্রীলঙ্কায় বহু বর্ণের, বহু ভাষার, বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তো সংখ্যালঘু গোষ্ঠী যারা রয়েছে তারা নিজেদের স্বার্থ আদায়ের জন্য সবসময় সচেষ্ট থাকছে এবং স্বার্থান্ত সব সম্প্রদায়কে রাজনৈতিকভাবে এক করা যাচ্ছে না, একতাবদ্ধ করা যাচ্ছে না এবং রাজনৈতিকভাবে তাদেরকে এক জায়গায় আনতে পারা যাচ্ছে না। তারা সবসময় ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থকে বড় করে দেখছে জাতীয় স্বার্থের চেয়ে। ফলে দেখা যাচ্ছে যে জাতীয় সংহতি হুমকির সম্মুখীন হচ্ছে। সবশেষে যেটা আমরা বলছি যে দুর্বল সংসদীয় ব্যবস্থা। ফরাসি শাসন ব্যবস্থার অনুসরণে শ্রীলঙ্কায় 1978 সাল থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু রয়েছে। স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কার সংসদীয় ব্যবস্থা নিয়ে যাত্রা শুরু করলেও তা কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। অর্থাৎ স্বাধীনতার সময় শ্রীলঙ্কার সংসদীয় ব্যবস্থা ছিল, সেটি কার্যকরভাবে ভূমিকা পালন করতে পারেনি বলেই একসময় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু হয়েছে এবং সরকার গঠনমূলক বিরোধী দলের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি, রাজনৈতিক সচেতনতার অভাব, সামরিক হস্তক্ষেপ ইত্যাদি কারণে সংসদীয় ব্যবস্থা কার্যকর হতে পারেনি। দুর্বল সংসদীয় ব্যবস্থার কারণে সব দেশের আইনসভা রাবার স্টাম্প পার্লামেন্ট নামে পরিচিতি লাভ করেছে। ফলে রাজনৈতিক সংহতির অভাব এসব দেশে বেশি পরিমাণ লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে শ্রীলঙ্কায় সংসদীয় ব্যবস্থা শক্তিশালী হতে পারেনি বলেই কিন্তু জাতীয় সংহতি বিনষ্ট হয়েছে। এবারে আমরা শ্রীলঙ্কার যে রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতা, সেই কারণটা নিয়ে আলোচনা করছি। রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে আসলে নির্দিষ্ট সংজ্ঞা নেই। অভ্যন্তরীণ যুদ্ধ, সংঘাতময় আচরণ, গণ অসন্তোষ, এই প্রত্যয়গুলোর সাথে হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতার অনেক মিল খুঁজে পাওয়া যায়। আর এই প্রত্যয়গুলোর বহিঃপ্রকাশ ঘটে বিপ্লব, বিদ্রোহ, হরতাল, গৃহযুদ্ধ, গেরিলা যুদ্ধ, ষড়যন্ত্র, সামরিক অভ্যুত্থান ইত্যাদির মাধ্যমে। রাজনৈতিক অস্থিতিশীলতা হচ্ছে জাতীয় রাজনৈতিক ব্যবস্থার এমন এক অবস্থা যেখানে বিশৃঙ্খলার কারণে কর্তৃত্বের প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ব্যক্তি, রাজনীতি এবং রাজনৈতিক কর্তৃত্বের সার্বভৌম ক্ষমতার পরিবর্তন করা হয়। তো শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিতিশীলতার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো আমরা বলছি। শুরুতেই যেটা বলেছি, এর আগেও যখন জাতীয় সংহতির কথা আলোচনা করেছি তখন ভাগ করো শাসন করো নীতির কথা বলেছি। এবারেও রাজনৈতিক অস্থিরতার কারণের মধ্যেও ভাগ করো শাসন করো নীতির প্রভাব আমরা বলবো। সেটা হচ্ছে উপনিবেশিক শক্তির ষড়যন্ত্র এবং বিরোধ সৃষ্টির প্রচেষ্টার কারণে শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। মূলত তামিল সিংহলি বিরোধের সূত্রপাত হয় ব্রিটিশ আমলেই। যদিও ব্রিটিশ আমলেই
এই বিরোধ প্রকাশিত হয়নি। ব্রিটিশরা এই উপনিবেশটির অর্থনীতি বাগিচা ফসলের জন্য নির্ভরশীল করে তোলে। এসব বাগিচায় কাজ করার জন্য দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চল থেকে বিপুল পরিমাণ শ্রমিককে এনে শ্রীলঙ্কায় বসবাসের সুযোগ করে দেয়। অপরদিকে আদি শ্রীলঙ্কাবাসী যারা সিংহলি নামে পরিচিত, তারা তামিলদের সবসময় বহিরাগত বলেই মনে করত। কিন্তু সংখ্যালঘু হলেও তামিলরা ব্রিটিশ আমলে তাদের আনুকূল্য লাভে সমর্থ হয়। চাকুরি, ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক সব ক্ষেত্রে তারা প্রভাবশালী হয়ে ওঠে। এতে সংখ্যাগরিষ্ঠ সিংহলীরা ক্ষুব্ধ হয়। ভাগ করো, শাসন করো নীতির যে ব্রিটিশ পদ্ধতির প্রয়োগ, এটা শ্রীলঙ্কার এই তামিল সিংহতি বিরোধকে আরো বেশি উস্কে দেয়, যা শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনকে গভীরভাবে ক্ষতবিক্ষত করছে। দ্বিতীয়ত আমরা বলছি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব। সমগ্র শ্রীলঙ্কায় মোটামুটি 4টি ধর্মের লোক বাস করে। তাদের মধ্যে প্রায় 69% বৌদ্ধ, 15% হিন্দু, 8% খ্রিস্টান এবং 8% মুসলমান। এসব ধর্মাবলম্বীদের মধ্যেও কিন্তু ঐক্যের ভাব নেই, অর্থাৎ অনৈক্যের ভাবটাই বেশি পরিলক্ষিত হয়। আবার মোট জনসংখ্যার প্রায় সিংহলি হচ্ছে 78%, তামিল হচ্ছে 18%। বিভিন্ন ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর এই যে অস্তিত্ব, সেটা শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করছে। একটি ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে নাগরিকতা সংক্রান্ত সমস্যা। ইউএনপি অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল পার্টি যে সরকার, সেই সরকার সিলন সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করে এবং সংখ্যালঘু তামিল জনগণের জন্য এটা একটি বৈষম্যমূলক নীতি ছিল। এই অ্যাক্ট পাশের ফলে তামিলদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের স্বার্থে এই আইন পাশের ফলে তামিলরা বঞ্চনার শিকার হয়। এই বঞ্চনা বোধ থেকেই তামিলরা আলাদা রাষ্ট্রের দাবি করে এবং সিংহলী তামিল বিরোধ শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থাকে ক্রমেই বিপর্যস্ত করছে। এরপর আমরা বলছি দলীয় কোন্দল। আমরা জানি যে যদি শক্তিশালী দল ব্যবস্থা থাকে তাহলে রাজনৈতিক কাঠামো সুসংহত হয়, কিন্তু শ্রীলঙ্কার রাজনৈতিক স্থিতিহীনতার জন্য দলীয় কোন্দল অনেকটা দায়ী। দেশে রাজনৈতিক দলগুলো রাতারাতি ব্যাঙাচির মতো গড়ে উঠেছে। আবার এই দলগুলোর মধ্যে উপদলীয় কোন্দলও অনেক বেশি লক্ষ্য করা যায়। শ্রীলঙ্কার স্বাধীনতার প্রাক্কালে গড়ে ওঠা বিভিন্ন স্বার্থান্বেষী এবং চাপ সৃষ্টিকারী সংঘের সমন্বয়ে গড়ে ওঠা প্রথম সুসংগঠিত রাজনৈতিক দল হচ্ছে ইউএনপি বা ইউনাইটেড ন্যাশনাল পার্টি। ভেঙে এটা পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দল গড়ে ওঠে। দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে ইউএনপি থেকে বেরিয়ে এসে সলোমন বন্দরনায়ক শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি গঠন করে, SLFP। আদর্শিক মতাদর্শকে কেন্দ্র করে লঙ্কা সমাজ পার্টি থেকে স্ট্যালিনপন্থীগণ ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। সর্বশৃঙ্খল তামিল কংগ্রেস 1952 সালের নির্বাচনের পর সরকার গঠন প্রশ্নে বিভক্ত হয়ে এফপি বা ফেডারেল পার্টি গঠন করে। এভাবে দেখা যাচ্ছে যে একটি দল ভেঙে বিভিন্ন উপদলীয় বা উপদলের সৃষ্টি হয়েছে, যেটা শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনকে ক্রমেই অস্থিতিশীল করছে। তারপরে আমরা বলছি যে সঠিক রাজনৈতিক নেতৃত্বের অভাব। 1952 সালে সেনা নায়কের আকস্মিক মৃত্যুতে শ্রীলঙ্কার নেতৃত্বহীনতা এবং দলীয় কোন্দলের শিকার হয়। 1960 সালের নির্বাচনের পর শ্রীমাভো বন্দরনায়ক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন, কিন্তু রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে তার অনুসৃত নীতি শ্রীলঙ্কায় অর্থনৈতিক দুরবস্থা ডেকে আনে। ফলে দেশে রাজনৈতিক অসন্তোষ বিরাজ করতে থাকে। উপরন্তু তামিল সমস্যা সমাধানের প্রক্রিয়াকে কেন্দ্র করে দুটি প্রাধান্যশীল দলের নেতৃত্বের অদূরদর্শিতা শ্রীলঙ্কাকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের পথে ঠেলে দিয়েছে। তাহলে আমরা দেখছি সঠিক রাজনৈতিক নেতৃত্ব ছিল না, দলীয় কোন্দল ছিল, ভাগ করো শাসন করো নীতি ছিল, সমাজে বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব ছিল এবং তামিলদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এই সবগুলি রাজনৈতিক ভাবে অস্থিতিশীলতার জন্য দায়ী। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোয়ালিশন সরকার। কোয়ালিশন সরকার আসলে জাতিকে একটি ঝুলন্ত সংসদ উপহার দেয় এবং নির্বাচনী প্রতিশ্রুতি, কিন্তু নির্বাচনের যে দলগুলো কোয়ালিশন সরকারগুলো ক্ষমতা গঠন করে তারা কিন্তু পরিপূর্ণভাবে বাস্তবায়ন
করতে পারে না, অনেক সময় জোটের মধ্যে মতানৈক্য দেখা দেয়, ফলে জোট ভেঙে যায় এবং সরকারও কিন্তু অনিশ্চয়তার পথে যাত্রা শুরু করে। আমরা দেখছি যে ইউএনপি এবং এসএলএফপির আধিপত্য শ্রীলঙ্কায় পরিলক্ষিত হয়েছে। শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় এককভাবে খুব কম সময়েই এই দুটি দল সরকারে ছিল। 1956 সালের নির্বাচনে ইউএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো জোটগতভাবে অংশগ্রহণ করে। বিরোধী দলগুলোর নেতৃত্বে কোয়ালিশন সরকার গঠন হয়। 1960 সালের নির্বাচনেও এসএলএফপি সাম্যবাদী দল লঙ্কা সমাজ দলের সাথে নির্বাচনী আঘাত স্থাপন করে এবং জয়ী হয়ে কোয়ালিশন সরকার গঠন করে। অনুরূপভাবে দেখা যায় 2000 সালের পার্লামেন্ট নির্বাচনে চন্দ্রিকা কুমারাতুঙ্গার পিপলস অ্যালায়েন্স জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। এইভাবে কোয়ালিশন সরকার গঠিত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে সরকার স্থিতিশীল হয় না এবং রাজনৈতিক অস্থিতিশীলতা একসময় চরম আকার ধারণ করে। এরপরে আমরা দেখছি রাজনৈতিক অস্থিতিশীলতার পিছনে শ্রীলঙ্কায় রাজনৈতিক হত্যাকাণ্ড কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে। 1959 সালে সিংহলী মহাসভার এককালীন নেতা এবং শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক আততায়ীর হাতে নিহত হন 1959 সালে। 1993 সালে রানা সিংহে প্রেমাদাস আততায়ীর হাতে নিহত হন। জনপ্রিয় রাজনৈতিক নেতাদের সব হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করেছে, দেশকে নেতৃত্বহীন করেছে এবং রাজনৈতিকভাবে শ্রীলঙ্কাকে দুর্বল করেছে। এরপরে আমরা বলছি যে ভারতের যে একটা নেতিবাচক ভূমিকা রয়েছে সেটি শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী। ভারত দক্ষিণ এশিয়ার একটি বড় রাষ্ট্র। এই অঞ্চলের প্রভাব বলয় বিস্তৃত করার জন্য ভারত সবসময় বড় ভাই সুলভ আচরণ করে। ভারতের সঙ্গে তামিলদের যে ঐতিহাসিক যোগসূত্র সেটাকে কাজে লাগিয়ে এবং এই তামিলদের মাধ্যমে ভারত শ্রীলঙ্কার অভ্যন্তরে হিংসা হানাহানির পরিবেশ তৈরি করেছে। ভারতের এই নেতিবাচক ভূমিকা শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিতিশীলতার অন্যতম কারণ বলে আমরা মনে করছি। আরেকটি যেটা বলছি সেটা হচ্ছে গেরিলা তৎপরতা। আমরা জানি 1978 সালে ভিরুপিল্লাই প্রভাকরণের নেতৃত্বে গঠিত হয় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম বা এলটিটিই। 1983 সালে শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলরা স্বতন্ত্র আবাসভূমির দাবিতে রক্তক্ষয়ী বিরোধে জড়িয়ে পড়ে। তামিলদের এই আন্দোলন এক ভয়াবহ গৃহযুদ্ধের মোড় নেয়। এই গৃহযুদ্ধে সরকারি হিসাব মতে 70,000 মানুষ নিহত হয়, বেসরকারি হিসাব মতে নিশ্চয় আরো বেশি। শ্রীলঙ্কার সরকারও বিভিন্ন সময়ে তামিল সমস্যা সমাধানের জন্য ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করে। তামিলদের উপর নেমে আসে চরম নির্যাতন, নিপীড়ন। তামিলদের মধ্যে জন্ম নেয় জঙ্গি মনোভাব। ফলে গেরিলারা সেনাবাহিনী এবং সিংহলী জনগণের উপর চালাতে থাকে ক্রমাগত আক্রমণ। শান্তি আলোচনার মাধ্যমে তামিল সমস্যা সমাধান সম্ভব নয়, এই ধারণা নিয়েও সরকার হার্ডলাইনের পথ বেছে নেয়। অপরদিকে তামিলরাও কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য তৎপরতা বৃদ্ধি করেছিল। ফলে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়েছিল। আরেকটা যেটা আমরা বলছি যে কুমারাতুঙ্গা এবং বিক্রমাসিংহের ক্ষমতার দ্বন্দ্ব, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার দ্বন্দ্ব। 2004 সালের 7 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের 4 বছর আগে রাষ্ট্রপতি কুমারাতুঙ্গা পার্লামেন্ট ভেঙে দেন। এ নিয়ে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার দ্বন্দ্ব চূড়ান্ত পরিণতি লাভ করে। 2001 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইউএনপি বা ইউনাইটেড ন্যাশনাল পার্টি জয়লাভের পর থেকে রাষ্ট্রপতি কুমারাতুঙ্গার সাথে নির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। বিরোধের এক পর্যায়ে কুমারাতুঙ্গা 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কুক্ষিগত করেন এবং জরুরি অবস্থা জারি করেন। 2004 সালে চন্দ্রিকা কুমারাতুঙ্গা 39 জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে বরখাস্ত করেন। কুমারাতুঙ্গা তার বিরোধী শিবিরের মন্ত্রীদের বরখাস্ত করায় শ্রীলঙ্কার রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হয়। তাহলে আমরা দেখেছি যে ধৈর্য সহনশীলতার অভাব, গেরিলা তৎপরতা, দুর্নীতি, অর্থনৈতিক ভারসাম্যহীনতা, কুমারাতুঙ্গা বিক্রমাসিংহের ক্ষমতার দ্বন্দ্ব, ভাগ করো শাসন করো নীতির ধারাবাহিকতা, নাগরিকতা সংক্রান্ত সমস্যা, কোয়ালিশন রাজনীতি, ভারতের নেতিবাচক ভূমিকা শ্রীলঙ্কার রাজনীতিকে ক্রমেই অস্থিতিশীল করেছে। তো উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে যদি আমরা বলি যে রাজনৈতিক উন্নয়ন এবং আধুনিকীকরণ যে সব কারণে ব্যাহত হয়েছে, স্থবির হয়েছে,
সেই সব রক্তপাত গৃহযুদ্ধের পরেও কিন্তু শ্রীলঙ্কা বর্তমানে ঘুরে দাঁড়াচ্ছে এবং শ্রীলঙ্কার শিক্ষার হার কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর চেয়ে বেশি এবং পর্যটন শিল্পে শ্রীলঙ্কা কিন্তু বেশ এগিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন শ্রীলঙ্কা যদি শুধু জাতিগত সমস্যার সমাধান করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে তবে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা একটি উন্নয়নের মডেল দেশ হিসাবে পরিচিতি লাভ করতে পারে। তো আজকে আমরা শ্রীলঙ্কার জাতীয় সংহতির সমস্যা এবং শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ নিয়ে আলোচনা করলাম। তো বাড়িতে এই বিষয়টি তোমরা আরো বেশি ভালোভাবে পড়বে এবং আত্মস্থ করবে। আর করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।